তেজের দেওয়া সারপ্রাইজ দেখে খুশি হলো সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ আর সুধা একসাথে কাপল ডান্স করতে শুরু করে, যা দেখার পর অনিমেষ তরিতাকে বলে, এই তরিতা চলো না আমরাও দুজনে গিয়ে একটু কাপল ডান্স করি। তখন তরিতা বলে, ধুস তুমি না পারোও বটে। অনিমেষ বলে, কেন, আমরাও তো নতুন নতুন বিয়ে করেছি, বেশি দিন হয়নি, আমরা কি ওল্ড কাপল নাকি, তাই চলো না। তরিতা তখন বলে, আরে বাবা পরে যাব। এর মধ্যেই ইমন বারবার করে তেজের দিকে তাকিয়ে দেখতে থাকে আর বলে, সুধার মধ্যে ও এমন কি খুঁজে পায় যার জন্য বারবার করে সুধার কাছে গিয়ে আটকে যায়? এটাই তো আমি বুঝতে পারি না, ব্যাপার তো কিছু একটা আছে। আর এর মধ্যেই ডলি আর বিচ্ছু আর অন্যদিকে সমুদ্র আর ঝিনুক চারজন মিলে ইমনকে উচিত শিক্ষা দেয়। এমনভাবে আটকে দিচ্ছে ইমনকে আর যেতেই দেয় না। ইমন মনে মনে বলে, কি হচ্ছেটা কি, এগুলো কি হচ্ছে? আর ঝিনুক তখন এমনভাবে আটকে দিচ্ছে ইমনকে, ইমনের জামাটা ছিঁড়ে যায়। ইমন তখন বলে, এটা তুমি কি করলে? তুমি জানো এই ড্রেসটার দাম কতটা? এটা ছিঁড়ে দিলে কেন? ঝিনুক বলে, আমি কোথায় ছিলাম, আপনার নিজের ভুলের জন্যই তো ছিঁড়ে গেল। অদ্ভুত মেয়ে তো আপনি। অবশ্য জামা ছিঁড়ুক বা না ছিঁড়ুক তাতে কিছু যায় আসে না, কারণ আপনার বেশিরভাগ জামাই তো ছেঁড়া ফাটা, তাই না? এটা শোনার পর সমুদ্র রীতিমতো হাসতে শুরু করে। আর অন্যদিকে উজ্জ্বলও একটা গোলাপ নিয়ে নিজের বউকে দেবে বলে ঠিক করেছে, কিন্তু জ্যোৎস্না তো ভালোবাসে শুধুই সুতীর্থকে। আর উজ্জ্বল মনে মনে ভাবতে থাকে, আজকে 2-4টে কথা বলবো বউয়ের সম্পর্কে, তাহলে বউ অনেক খুশি হয়ে যাবে। এদিকে জ্যোৎস্নার ব্যাপারটা পুরোই জানতো ঠাম্মি দাদু। আর দাদু তখন কাননবালাকে বলে, কানন তুমি এটা মোটেও ঠিক করনি, তুমি খুব ভালো মতন জানতে জ্যোৎস্না দিদি ভাই অন্য একটা ছেলেকে ভালোবাসতো, তার সাথে বিয়ে করে নতুন করে সংসার করবে বলে অনেক আশা নিয়েছিল, অনেক স্বপ্ন দেখেছিল, তুমি সেই স্বপ্নটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছো। তখন কাননবালা দেবী বলে, তাতে ভুল কিছু করেছি বলে তো মনে হয় না, কারণ আমার যেটা মনে হয়েছে আমার দিদিভাইয়ের জন্য ঠিক হবে করা, আমি সেটাই করেছি। আমি ভুল করেছি বলে আমি কখনোই মানব না। ওই রকম একটা গাইয়ে যে কিনা ঘুরে বেড়ায়, ভবিষ্যতে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তার হাতে আমি আমার দিদিভাইকে তুলে দেব কি করে? সেটা তো কখনো হয় না। সেই জন্যই তো আমি ওই রকম একটা ভালো ছেলের সাথে আর ভালো পরিবারের সাথে সম্পর্ক করেছি, যাতে আমার দিদিভাই ভালো থাকে। তখনই দাদু বলে, কিন্তু এতে কি লাভ হয়েছে? আমাদের জ্যোৎস্না কি ভালো আছে? সে তো ভালো নেই। সে ভালো থাকবে কি করে, কারণ তার তো মন অন্য জায়গায় পড়ে রয়েছে। এটা তোমাকে বুঝতে হবে, কারণ জোর করে টাকা পয়সা দিয়ে আর কিছু পাওয়া গেলেও ভালোবাসা কিন্তু পাওয়া যায় না, আর মনকেও গলানো যায় না, কথাটা ভালো করে মনে রাখবে। তখন ঠাম্মি বলে, আমি জানি আমার দিদিভাই ভালো আছে, আপনি এসব ব্যাপারে আর নাক গলাবেন না। তার মধ্যেই চলে এসেছিল জ্যোৎস্নার মা চা নিয়ে, আর বলে, বাবা চাটা। দাদু বলে, এখানে রেখে যাও বড় বৌমা। জ্যোৎস্নার মা মনে মনে খুব কষ্ট পায় আর ভাবে, জ্যোৎস্না তো সত্যি একদিন আমার কাছে এসেও বলেছিল ও সুতীর্থকে ভালোবাসে, কিন্তু জ্যোৎস্নার মা কোনোভাবেই জ্যোৎস্নাকে সাহিত্য দেয়নি আর জ্যোৎস্নার পাশেও ছিল না, কারণ জ্যোৎস্নার মা কিছুতেই কাননবালা দেবীর মুখের ওপরে কথা বলতে পারে না। আর এই সমস্ত কথাই বারবার করে ভাবতে থাকে জ্যোৎস্নার মা, আর বলে, আমার জ্যোৎস্নাটা কেমন আছে কে জানে, ও কি সত্যি উজ্জ্বলের সাথে ভালো আছে আদৌ? সেই ব্যাপারটা আমাকে জানতে হবে। এর মধ্যেই সমুদ্র মনে মনে ভাবে, সত্যি আজকে দাদা আর বৌদিভাইকে এত ভালো লাগছে দেখে, দুজন মিলে কাপল ডান্স করছে দেখেও চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর অন্যদিকে ইমন ভাবে, এখনও নাচ করে যাচ্ছে, কি চাইছেটা কি আজকে তেজ? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই মেয়েটা না কোনো জাদু জানে হয়তো, না হলে তেজের মতন একটা ছেলেকে এইভাবে গলিয়ে দিল না, ব্যাপার কিছু একটা আছে। অন্যদিকে তেজের মা বসে বসে ভাবে, কিভাবে এসে বলেছিল জ্যোৎস্না সে শুধু সুতীর্থকেই ভালোবাসে আর সুতীর্থকেই বিয়ে করতে চায়, সুতীর্থকে না পেলে এই বাড়ি থেকে পালিয়ে যাবে বলে ঠিক করেছিল। সমস্ত কথা ঠাম্মি শুনে নিয়েছিল আর তারপরেই জ্যোৎস্নাকে ঠাস করে চড় মেরে দিয়েছিল। আজ সেই সমস্ত কথাগুলো তেজের মায়ের বড্ড মনে পড়ে যাচ্ছে। আর তখনই মেজমা এসে বলে, দিদি কি হয়েছে গো, এরকমভাবে লাইট নিভিয়ে বসে আছো, সব ঠিক আছে তো? বাইরে না মনে হচ্ছে ঝড় উঠেছে। তখনই সুধার শাশুড়ি মা মানে তেজের মা বলে, ঝড়? সে তো আমার মনের মধ্যে উঠেছে রে মেজো। আর মেজমা তখন কিছুই বুঝতে পারে না কি বলতে চাইছে। এর মধ্যেই জ্যোৎস্না মনে মনে ভাবতে থাকে, এখন আমাকে সবটা জানাতেই হবে, সুতীর্থর সাথে কথা বলাটা দরকার। উজ্জ্বল তখন জ্যোৎস্নাকে গিয়ে বলে, বউ আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আর তার মধ্যেই জ্যোৎস্না গোলাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমার এই সমস্ত কিছু ভালো লাগছে না, বুঝতে পেরেছ? এখান থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না তো। আর অন্যদিকে দেখা যায় যে সুধার পায়ে চোট লেগে গেছে, সুধাকে ইচ্ছে করে শাস্তি দিতে চায়
এই ইমন, আর পায়ে যেহেতু লেগেছে তখন দেখে নিয়েছিল তেজ, আর বলে দেখি দেখি আপনার পায়ের অবস্থাটা দেখি। এ বাবা, আপনার পায়ে তো অনেকটা লেগেছে, এক্ষুনি বরফ দিতে হবে। বরফের ব্যবস্থা করতে থাকে তেজ, আর বলে দেখি আপনার পায়ে একটু বরফ লাগিয়ে দিই। তখনই সুধা বলে ছেড়ে দিন, আমি পারবো, আমাকে এটুকু করতে দিন। তখনই তেজ বলে চুপ, আপনাকে শুধু আমি অপমান করব, অন্য কেউ না। অন্য কেউকে আমি অপমান করতে দেব না, এই কথাটা ভালো করে মনে রাখবেন। আমি শুধুমাত্র আপনাকে অপমান করতে পারি, আর আপনি আমাকে ঠকিয়েছেন বলেই আমি আপনাকে অপমান করি। সুধা বলে আমি আগেও বলেছি, আমি এখনো বলছি যে আমি আপনাকে ঠকাইনি, আর আমি কেনই বা ঠকাতে যাব, তাই না? এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। অন্যদিকে তেজ মনে মনে ভাবে এই সুধার তেজ কখনোই কমবে না। এর মধ্যেই সুধা চলে গেছে সাইডে, আর সুতীর্থ আর এদিকে জ্যোৎস্না দুজনে আবার মুখোমুখি। সুতীর্থ বলে কি ব্যাপার বলো তো জ্যোৎস্না, তুমি আবার এখানে আসতে গেলে কেন? জ্যোৎস্না তখন বলে সুতীর্থ, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন আমার সাথে এরকম করছো? প্লিজ আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও। আবার যদি পুরোনো দিনগুলো ফিরে পেতাম তাহলে অনেক ভালো হতো। সুতীর্থ বলে সেটা কি আর সম্ভব? সেটা সম্ভব নয়। তোমার একটা ভালো পরিবারে বিয়ে হয়েছে, একটা ভালো ছেলেকে তুমি বিয়ে করেছো, তারপরেও তাকে ঠকাতে তোমার গায়ে বাজছে না? না না, এটা হয় না, আমি পারবো না এইভাবে থাকতে। জ্যোৎস্না তখন বলে সুতীর্থ, জোর করে কখনো কিছু হয় না, সেভাবে জোর করে ভালোবাসাটাও যায় না। আমি যদি ভালো না বাসি আমার হাজবেন্ডকে, তুমি হাজার বললেও সেটা সম্ভব নয়। আমার কথাটা একবার শোনো। কিন্তু কোনো কথাই শুনতে চায় না সুতীর্থ, আর সেখান থেকে চলে যায়। পেছনে দাঁড়িয়েছিল সুধা। তেজ তখন এসে বলে কি রে দিদি, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সুধাও এগিয়ে আসে, আর সুধাকে দেখে বলে এ কি, আপনিও তো আছেন দেখছি, চলুন এবারে আমাদেরকে বেরোতে হবে। মনে মনে জ্যোৎস্না ভয় পেয়ে যায়, আর ভাবে সর্বনাশ, সুধা কি জেনে নিয়েছে সমস্ত কথা? এবার ওকে আমি কি উত্তর দেব? আমার তো খুব নার্ভাস লাগছে। তার মধ্যেই অবসরের এই ক্যাফেতে সবাই মিলে যখন এখান থেকে চলে যাবে বলে ঠিক করে, তখনই এখানকার ম্যানেজার এসে বলে আজকে কাপল নাইটে যে কাপাল আমাদের মন কেড়েছে সেটা আর কেউ নয়, সেটা হলো তেজ বসু মল্লিক আর ওনার স্ত্রী। আপনাদেরকে প্লিজ স্টেজে ডেকে নিচ্ছে, আপনারা চলে আসুন। আর তখন সুধা আর তেজ চলে যায় স্টেজে, আর তারপরেই তেজের হাতে একটা উপহার তুলে দেয়, আর বলে এটা আপনাদের উপহার। আপনারা একটা রিসর্ট পেয়েছেন, আর সেখানে 2 দিন আর খুব ভালোভাবে আপনারা কাটাতে পারবেন, সমস্ত খরচা আমাদের। আর এটা শোনার পর তেজ খুব খুশি হয়ে যায়। সুধা মনে মনে ভাবে মিস্টার বসু মল্লিকটা কি আমার সাথে ঘুরতে যাবে? তাহলেই হয়েছে। আমি বিশ্বাস করি না উনি যাবে, কারণ উনি আমাকে সহ্যই করতে পারে না। এর মধ্যেই তখন ইমন বলে সব কিছুতে তেজ আমাকে হারিয়ে দিচ্ছে, এটা আমি বেশি দিন চলতে দেব না। এর মধ্যে দেখা যায় সকাল হতেই সুধা সবার জন্য রাখি বানিয়েছে, আর এগুলো দেখার পর সবাই বলে কি সুন্দর, এগুলো কোথা থেকে কিনেছো গো? তখন সুধা বলে এগুলো কিনিনি, এগুলো বানিয়েছি। বিচ্ছু দাদাভাই ওরা তো আমার হাতের বানানো রাখি ছাড়া কেনা রাখি পরতেই চায় না। এরপরেই সবাই তখন বলে তুমি যাবে না রাখি পরাতে? কিন্তু সুধা বলে দেয় ঠাম্মি বারণ করেছে বলে আমার আর এবারে যাওয়া হবে না। এরপর ঠাম্মি বলে নাও নাথবউ, এবারে রাখি বন্ধন উৎসব শুরু করো। ঠিক তখনই তেজ বলে দাঁড়াও ঠাম্মি, আমার কিছু গেস্ট আসবে, এখনো আসেনি। আসলে সুধার বাড়ির লোককেই ডেকেছে তেজ, আর সুধা এই সারপ্রাইজটা পেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে।